প্রথমেই জানাব, দ্য টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ায় আশ্রয় নিতে পারেন। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি ঘিরে বাড়ছে কৌতূহল। এরপর জানাব, ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এবার পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এই পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। আরও জানাব, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ফের গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে এবং রাজনৈতিক অস্থিরতা আরও গভীর হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। আরও থাকছে, ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত 14 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রবল বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বহু এলাকা প্লাবিত হয়েছে এবং হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছে। এদিকে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যে দেশটিতে আরও 14 জন গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। আরও জানিয়ে দেব, ইয়েমেনের একাধিক গুরুত্বপূর্ণ শহর পুনর্দখলের দাবি করেছে সৌদি সমর্থিত বাহিনী। এই অগ্রগতিকে দেশটির চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকেরা। সবশেষে জানাব, লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এই হামলা নতুন করে সীমান্ত উত্তেজনা বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো। কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে। তার আগে অনুরোধ রইল, ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের হামলাকে আপনি কিভাবে দেখছেন। আর আপনি যদি ইরানকে ভালোবাসেন, কমেন্টে লিখুন আই লাভ ইরান। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দ্য টাইমসের প্রতিবেদন, বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে রাশিয়ায় আশ্রয় নিতে পারেন খামেনি। ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দেশ ছেড়ে রাশিয়ার মস্কোতে আশ্রয় নেওয়ার একটি বিকল্প পরিকল্পনা প্ল্যান বি প্রস্তুত রেখেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একটি পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভ দমনে ব্যর্থ হয় বা খামেনির প্রতি আনুগত্য হারায়, সেই পরিস্থিতিতে খামেনি তার ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্য ও সর্বোচ্চ 20 জনের একটি ছোট দল নিয়ে ইরান ত্যাগ করে মস্কোতে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছেন। এই দলে তার পুত্র ও সম্ভাব্য উত্তরাধিকারী মোজতবা খামেনিও রয়েছেন। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস আরও জানায়, খামেনি ও তার ঘনিষ্ঠ মহল ইতিমধ্যে তেহরান ছাড়ার একটি নির্দিষ্ট এক্সিট রুট চিহ্নিত করেছেন। একই সঙ্গে তারা বিদেশে থাকা সম্পত্তি ও নগদ অর্থ জোগাড় করার উদ্যোগ নিয়েছেন, যাতে প্রয়োজনে দ্রুত ও নিরাপদে দেশ ত্যাগ করা সম্ভব হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতের পর খামেনি শারীরিক ও মানসিকভাবে আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থার তৈরি মনস্তাত্ত্বিক বিশ্লেষণে তাকে প্যারানয়েড বা অতিমাত্রায় সন্দেহপ্রবণ নেতা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই বৈশিষ্ট্যই তাকে সম্ভাব্য পালানোর পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়, আদর্শগতভাবে খামেনি অত্যন্ত দৃঢ় হলেও বর্তমান পরিস্থিতি মূল্যায়নে তিনি যথেষ্ট বাস্তববাদী। দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত সমঝোতায় তিনি বিশ্বাস করেন এবং নিজেকে একজন দীর্ঘমেয়াদী চিন্তক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইরানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও জনবিক্ষোভের প্রেক্ষাপটে এই প্রতিবেদন নতুন করে দেশটির ক্ষমতার ভারসাম্য ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ট্রাম্পের হুমকির পর পাল্টা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি ঘোষণা করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার ৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। সাবেক বামপন্থী সশস্ত্র যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম যে আর কখনো অস্ত্র স্পর্শ করব না, কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয় তবে আমি আবারও অস্ত্র তুলে নেব। ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তার যথাযথ জবাব দেওয়া হবে। পেত্রো আরও বলেন, তার দেশের জনগণ এবং সেনাবাহিনী এই ধরনের যে কোনো আগ্রাসন রুখে দিতে প্রস্তুত। গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেত্রোকে একজন দুর্বল এবং অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পেট্রো ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন অপবাদ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান তার সরকার মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে এবং হাজার হাজার মাদক ল্যাব ধ্বংস করেছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার ঘটনার পর ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিতে পারে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ফের গুলি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। একাধিক প্রত্যক্ষদর্শীর এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার ২ জানুয়ারি শেষ রাতে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ২ দিন আগে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হলেও ভেনেজুয়েলায় পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওই সূত্র বলেছে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার রাত ৮টার দিকে গ্রিনিচ মান সময় রাত ১২টায় কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে। প্রাসাদ থেকে ৫ ব্লক দূরে বসবাসকারী এক ব্যক্তির ভাষ্য অনুযায়ী ওই সময় টানা গুলির শব্দ শোনা গেলেও তা শনিবার ভোররাতে হওয়া মার্কিন হামলার মতো তীব্র ছিল না। তিনি বলেন, প্রায় ১ মিনিট ধরে গুলি চলেছে। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও বলেন, প্রথমেই আমার মনে হয়েছিল আকাশে কোনো উড়োজাহাজ আছে কিনা তা দেখি, কিন্তু সেখানে কোনো উড়োজাহাজ ছিল না। আমি আকাশে শুধু ২টি লাল আলো দেখেছি। কি হচ্ছে তা বুঝতে সবাই নিজ নিজ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল, আকাশে কোনো উড়োজাহাজ আছে কিনা তা দেখার জন্য। এএফপি এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে এএফপি এর অনুরোধে সাড়া দেয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় আকাশে ট্রেসার বুলেটের মতো কিছু একটা ছোড়া হয়েছে। ভিডিওতে আরও দেখা যায় গুলি ছোড়ার পর নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য প্রাসাদের দিকে ছুটে যাচ্ছেন। ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ১৪ জন। ইন্দোনেশিয়ার উত্তর সুলাবেসি প্রদেশের সিয়াউ দ্বীপে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার ৫ জানুয়ারি ভোরে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যায় আরও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে আজ মঙ্গলবার স্থানীয় উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি বিশেষ দল কাজ শুরু করেছে। উদ্ধারকারী সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্গত এলাকার প্রধান সড়কগুলো পাথর, গাছের ডালপালা এবং ঘন কাদায় ঢেকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। কাদা সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে বেশ কয়েকটি ভারী এক্সকেভেটর মোতায়েন করা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, বন্যার তোড়ে ঘরবাড়ি হারানো অন্তত ৪৪৪ জন বাসিন্দাকে উদ্ধার করে স্থানীয় স্কুল ও গির্জাগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে। উত্তর সুলাবেসির গভর্নর ইউলিয়াস সেলভানাস জানিয়েছেন, এই বন্যায় কয়েকশো ঘরবাড়ি এবং বেশ কিছু সরকারি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েকদিনে সুলাবেসি ছাড়াও জাভা, মালুকু এবং পাপুয়া দ্বীপে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে। গত নভেম্বরেও ইন্দোনেশিয়ার সুমাত্রায় ঘূর্ণিঝড় পরবর্তী বন্যা ও ভূমিধসে ১,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরিবেশবাদী সংস্থাগুলোর দাবি, খনিজ উত্তোলন এবং গাছ কাটার ফলে বনাঞ্চল উজাড় হওয়ায় দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা ও ক্ষয়ক্ষতি দিন দিন বেড়েই চলেছে। উল্লেখ্য, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস ইন্দোনেশিয়ার এই অঞ্চলে বর্ষার সর্বোচ্চ মৌসুম। মাদুরোর পর ভেনেজুয়েলায় আটক ১৪ গণমাধ্যম কর্মী।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর আটকের পর দেশটিতে অস্থিরতা ও নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে। গত সোমবার ৫ জানুয়ারি রাজধানী কারাকাসে সংবাদ সংগ্রহের সময় অন্তত ১৪ সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলার সাংবাদিকদের ইউনিয়ন ন্যাশনাল ইউনিয়ন অফ প্রেস ওয়ার্কার্স এসএনটিপি। এর মধ্যে ১৩ জনই আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি। খবর দ্য গার্ডিয়ানের। ইউনিয়ন জানায় পরে আটককৃতদের মধ্যে ১৩ জনকে ছেড়ে দেওয়া হলেও এক বিদেশি সাংবাদিককে সরাসরি দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এখনও এক সাংবাদিক গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন। গত সোমবার ৫ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলির উদ্বোধনী অধিবেশন চলাকালীন ৫ সাংবাদিককে আটক করা হয়। সেখানে তাদের ছবি তোলা, লাইভ প্রচার বা রেকর্ড করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এছাড়া বেশ কয়েকজন সাংবাদিককে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা অ্যাসেম্বলি ভবনের একটি কক্ষে নিয়ে যান এবং তাদের মোবাইল ফোন তল্লাশি করেন। সাংবাদিকদের ব্যক্তিগত কথোপকথন, ইমেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও কন্ট্যাক্ট লিস্ট খতিয়ে লেখা হয়েছে, যা সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার একটি নমুনা বলে দাবি করেছে ইউনিয়ন। কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তেও সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়েছে। ইউনিমিশনের সাংবাদিক হুয়ান কার্লোস ভেলেস জানান, ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড তার দলের ক্যামেরা জব্দ করে কিছু ফুটেজ মুছে দিয়েছে। এছাড়া গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিকের নোটবুক কেড়ে নিয়ে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এই পরিস্থিতি নিয়ে মন্তব্য চাইলেও অন্তর্বর্তীকালীন সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কোনো সাড়া দেয়নি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে ভেনেজুয়েলায় স্বাধীন সাংবাদিকতা এখন চরম ঝুঁকির মুখে। বিশেষ করে ত্রোনাবাস বা ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলে যেভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে তা সাংবাদিকতার স্বাধীনতার ওপর বড় আঘাত। মাদুরোর পতনের পর দেশটিতে একটি অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে, যেখানে সাধারণ তথ্যের প্রবাহও এখন সেন্সরশিপের কবলে পড়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আবারও বড় ধরনের সামরিক ও রাজনৈতিক উত্তেজনার চিত্র সামনে এসেছে। দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহর পুনর্দখলের দাবি করেছে সৌদি আরব সমর্থিত বাহিনী ও দক্ষিণের প্রভাবশালী শক্তি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি। সাম্প্রতিক এই অগ্রগতিকে তারা দক্ষিণের জনগণের আকাঙ্ক্ষা রক্ষার একটি আন্তরিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে। এসটিসির পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ ইয়েমেনের বিভিন্ন এলাকায় তারা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং স্থানীয় নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোকে নতুন করে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটির দাবি, দীর্ঘদিন ধরে চলমান অস্থিতিশীলতা ও ক্ষমতার দ্বন্দ্বের মধ্যে দক্ষিণাঞ্চলের জনগণ যে নিরাপত্তা ও স্বশাসনের দাবি জানিয়ে আসছিল, এই পদক্ষেপ তারই প্রতিফলন। এদিকে স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, ইয়েমেনের বৃহত্তম প্রদেশ হাজরামাউতের সায়ুন শহরে ধীরে ধীরে স্বাভাবিক জীবন ফিরতে শুরু করেছে। দীর্ঘদিনের অস্থিরতার পর সেখানে সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে। সূত্রগুলোর মতে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর সরকারি দফতরগুলো সীমিত পরিসরে কাজ শুরু করেছে এবং সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। হাজরামাউতের গভর্নর সালেম আহমেদ সাইদ আল খানবাসী হোমল্যান্ড শিল্ড বাহিনী সায়ুন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর সায়ুন বিমানবন্দরে পৌঁছেছেন। গভর্নরের এই সফরকে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখা এবং বেসামরিক প্রশাসনকে কার্যকর করার মাধ্যমে শহরে স্থিতিশীলতা বজায় রাখাই এখন তাদের প্রধান লক্ষ্য। তবে হাজরামাউতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও দক্ষিণ ইয়েমেনের অন্যান্য এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে বন্দরনগরী আদেনকে কেন্দ্র করে সরকার ও এসটিসির মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার অভিযোগ করেছে, এসটিসি আদেনে প্রবেশ ও চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সরকারের দাবি, এই নিষেধাজ্ঞার কারণে পরিবার পরিজনের সঙ্গে দেখা করতে আসা মানুষ, চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগী এবং সাধারণ নাগরিকদের আদেনে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এমনকি কিছু লোককে আটক করার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব পদক্ষেপ আদিন শহরের মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে। সরকার এক বিবৃতিতে জানায়, আদেনে নাগরিকদের চলাচলে বাধা দেওয়া দেশের সংবিধানের গুরুতর লঙ্ঘন এবং 2019 সালে স্বাক্ষরিত রিয়াদ চুক্তির সম্পূর্ণ প্রতিপন্থী। ওই বিবৃতিতে এসটিসির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে এবং নিঃশর্তভাবে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, যাতে সাধারণ নাগরিকরা নিরাপদে চলাচল করতে পারে এবং মানবিক সংকট আরও গভীর না হয়। অন্যদিকে এসটিসির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, নিরাপত্তার স্বার্থেই এসব নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে চলাচলের বিধিনিষেধ শিথিল করা হবে। তবে এই দাবিকে প্রত্যাখ্যান করেছে ইয়েমেন সরকার। তারা বলছে, এটি মূলত রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টির কৌশল। রয়টার্সকে দেওয়া এক সরকারি সূত্র জানিয়েছে, হাজরামাউত থেকে অগ্রসর হয়ে আদেনের দিকে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সরকারি বাহিনী। আদেনকে এসটিসির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। ফলে সেখানে অভিযান চালানো হলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ওই সূত্রের মধ্যে সরকার আদেনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে, কারণ এটি রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে ইয়েমেনের জন্য একটি গুরুত্বপূর্ণ শহর। এই উত্তেজনার মধ্যেই আদেন ইন্টারন্যাশনাল বিমানবন্দর নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট আবার চালু হয়েছে।
তবে বিমানবন্দর বন্ধ হওয়ার দায় নিয়ে সরকার ও সৌদি আরব একদিকে এবং এসটিসি অন্যদিকে একে অপরকে দোষারোপ করছে। সরকার বলছে নিরাপত্তা ঝুঁকি ও প্রশাসনিক প্রতিবন্ধকতার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। অন্যদিকে এসটিসির দাবি সরকারের ভুল সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার কারণেই এই সংকট তৈরি হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ইয়েমেন দূতাবাস জানিয়েছে হিন্দু মহাসাগরের দ্বীপ সোকোত্রায় এবং সেখান থেকে ফ্লাইট চলাচল সীমিত করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে কিছু ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সোকোত্রা দ্বীপটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই বিভিন্ন আঞ্চলিক শক্তির নজরে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এই নতুন করে সংঘাতের আশঙ্কা দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে। সৌদি আরব সমর্থিত সরকার, এসটিসি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব এখনও পুরোপুরি নিরসন হয়নি, বরং সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ ইয়েমেনে রাজনৈতিক সমঝোতার পথ আরও কঠিন হয়ে উঠছে। একদিকে হাজরামাউতের মতো এলাকায় প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তির বার্তা মিলছে, অন্যদিকে আদেন ও আশেপাশের অঞ্চলে চলমান উত্তেজনা পুরো দেশের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সাধারণ নাগরিকরা পড়েছেন সবচেয়ে বেশি অনিশ্চয়তার মধ্যে। কখন কোথায় সংঘর্ষ শুরু হয়, কখন আবার চলাচল বন্ধ হয়ে যায়, এই দুশ্চিন্তাই এখন তাদের নিত্যসঙ্গী। প্রশ্ন থেকে যাচ্ছে দক্ষিণ ইয়েমেনে একাধিক শহর পুনর্দখলের এই ঘটনা প্রবাহ কি সত্যিই স্থিতিশীলতার পথে নিয়ে যাবে, নাকি সরকার ও এসটিসির মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের সূচনা করবে? আদিনকে কেন্দ্র করে আসন্ন দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, সেটাই এখন ইয়েমেন ও আন্তর্জাতিক মহলের জন্য সবচেয়ে বড় উদ্বেগ। লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির দক্ষিণাঞ্চলের একটি গাড়িকে লক্ষ্য করে চালানো আক্রমণে 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতিকে আরও গভীর করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণাঞ্চলের একটি সড়কে চলাচলরত একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। তবে নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। নিহতরা বেসামরিক নাকি কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিলেন সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে তারা লেবাননের আল জুমাইজিমা এলাকায় হিজবুল্লাহর একজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর একটি কার্যকরী ইউনিট, যা সীমান্তবর্তী এলাকায় তাদের জন্য হুমকি তৈরি করছিল। তবে ইসরায়েলের পক্ষ থেকেও নিহতদের নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। এই হামলার আগে একই দিনে লেবাননের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি এলাকায় ইসরায়েলি ড্রোন তৎপরতার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায় দক্ষিণের ওদাইসেহ শহরের কেন্দ্রস্থলে একটি ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়। সৌভাগ্যক্রমে ওই হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এছাড়া আইতারুন এলাকার আশপাশে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কয়েকটি দাহ্য গোলাবারুদ ছোড়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই এলাকায় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। অনেক পরিবার রাতের বেলা ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছে। এই হামলাগুলো এমন এক সময় ঘটল যখন ইসরায়েল ও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2024 সালের 27 নভেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তি হয়। চুক্তির মূল উদ্দেশ্য ছিল সীমান্ত এলাকায় সহিংসতা বন্ধ করা এবং উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত রাখা। তবে বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। লেবাননের অভিযোগ ইসরায়েল এখনও লিতানি নদীর দক্ষিণে কয়েকটি এলাকায় তাদের সামরিক অবস্থান ধরে রেখেছে এবং নিয়মিতভাবে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে বৈরুত। জাতিসংঘের লেবানন শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল 10,000-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইউনিফিলের তথ্য মতে এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে আকাশসীমা ভঙ্গ, ড্রোন উড়ানো, সীমান্তে গোলাবর্ষণ এবং লেবাননের ভূখণ্ডে সামরিক তৎপরতা চালানো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 340 জন নিহত হয়েছেন এবং 970 জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে। এই হতাহতের বেশিরভাগই দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ঘটেছে, যেখানে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অনিরাপদ পরিস্থিতির মধ্যে বসবাস করছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতির ঘোষণা কাগজে কলমে থাকলেও বাস্তবে তাদের জীবনে খুব বেশি পরিবর্তন আসেনি। প্রতিদিনই আকাশে ড্রোনের শব্দ শোনা যায়, কখন যে হামলা হবে এই আশঙ্কায় মানুষ দিন কাটাচ্ছে। অনেক এলাকায় স্কুল বন্ধ, ব্যবসা বাণিজ্য স্থবির হচ্ছে এবং কৃষিকাজও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার এই টানাপোড়েন শুধু দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির উপর পড়ছে। গাজা যুদ্ধ, সিরিয়া সংকট এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে লেবানন সীমান্তের নতুন করে সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক মহলও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা লেবাননের বেসামরিক এলাকায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তাদের মতে, যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা এখন সবচেয়ে জরুরি। সূত্র, শাফাক নিউজ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও যদি এভাবে নিয়মিত ড্রোন হামলা ও সামরিক অভিযান চলতে থাকে, তাহলে এই চুক্তির বাস্তব মূল্য কতটুকু? লেবানন সীমান্তে চলমান এই উত্তেজনা কি নতুন করে বড় কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি দ্বৈতিক চাপের অংশ হিসেবেই সীমিত থাকবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক সম্প্রদায়।